এভরিওয়ান, তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি প্রিজমের এইচ প্রজেক্টের এইচএসসি 26 ব্যাচের জন্য বাংলা ক্লাসগুলোতে। আজকে আমরা বাংলা প্রথম পত্রের বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার দ্বিতীয় ক্লাসটি করব। আমরা প্রথম ক্লাসে কবিতার কিছু অংশ পড়েছিলাম, যেটা আমি একটু শর্টলি যদি রিক্যাপ করি, তোমাদের মনে আছে কিনা যে আমরা এতটুকু অংশ পড়েছিলাম যে এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদ থেকে লঙ্কার কলঙ্ক আজি ভঞ্জিপা হবে, আমরা এতটুকু অংশ পড়েছিলাম। এবং এখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে মেঘনাদ কিভাবে আসলে রিয়্যাক্ট করছে একদম ইনিশিয়ালি যখন সে লক্ষণকে দেখতে পেল লঙ্কাপুরীতে প্রবেশ করেছে এবং সেখানে আসলে সাহায্য করেছে তার নিজেরই চাচা বিভীষণ। তো পুরো কবিতাটাই কিন্তু বিভীষণের সাথে মেঘনাদের একটা কনভারসেশন, এখানে লক্ষণের কোনো কনভারসেশন থাকে না। তো এই কনভারসেশনই আসলে বলা হচ্ছে যে কিভাবে সে কি করতে যাচ্ছে বা চাচাকে সে কিভাবে বোঝাচ্ছে যে তুমি, সে প্রথমে আসলে অবিশ্বাসে সে খুব কি বলা যায় যে এই যে দেখো বিষাদে এবং অবিশ্বাসে সে আসলে খুব বিমূর্ত হয়ে গিয়েছিল যে তার চাচা এই কাজটা করতে পেরেছে। তখন সে কিন্তু চাচাকে বিভিন্ন প্রশ্ন করছিল যে তুমি এই কাজগুলো কিভাবে করলে, যেখানে তোমার ভাই এ, মা এ, তোমার ভাইয়ের ছেলে এ। তো এই প্রশ্নগুলোর পরে তারপরে সে বলছে যে আবার আমি কিন্তু তোমাকে দোষারোপ করব না, কারণ তুমি গুরুজন। আমি চাচ্ছি তুমি দরজাটা ছেড়ে দাও, আমি অস্ত্রাগারে গিয়ে যুদ্ধের সাজ নিয়ে আসি এবং আমি এই যে রামের ছোট ভাইকে বা লক্ষণকে আমি জমালয়ে পাঠায় ছাড়বো এবং লঙ্কার কলঙ্ক আমি যুদ্ধ ধারা শেষ করব। এতটুকু অংশ আমরা প্রথম ক্লাসে দেখেছিলাম। আমি একটু শর্ট রিক্যাপ করে দিলাম তোমাদের এটা আবার কুইকলি মনে পড়ানোর জন্য। তো তারপরের লাইন থেকে চলো শুরু করি আজকের ক্লাসের মূল বিষয়, যেটা উত্তরিলা বিভীষণ বৃথা এ সাধনা। উত্তরিলা মানে উত্তর দিল। হ্যাঁ, উত্তরে বিভীষণ বলল যে তোমার এই সাধনাটা বৃথা। ধীমান, ধীমান মানে কিন্তু আমরা শব্দার্থে পড়েছিলাম যে বুদ্ধিমান বা যার মধ্যে বুদ্ধি আছে, বুদ্ধি যে ধারণ করছে। তো উত্তরিলে বিশেষ করে বৃথা এ সাধনা ধীমান। ধীমান বলে আসলে কাকে সম্বোধন করা হচ্ছে এখানে? ধীমান বলে মেঘনাদকে সম্বোধন করা হচ্ছে যে তোমার এই সাধনাটা বৃথা ধীমান বা বৃথা মেঘনাদ। রাঘব দাস আমি কি প্রকারে তাহার বিপক্ষে কাজ করিব, রক্ষিতে অনুরোধ। মানে সে এখানে বলছে রাঘব দাস বলতে কি, রাঘব বলতে কাকে বোঝানো হয় বলতো? রঘুবংশের শ্রেষ্ঠ সন্তান বা রামকে বোঝানো হচ্ছে এখানে রাঘব বলতে। আর রাঘব দাস বলতে বোঝানো হচ্ছে যে রামের আজ্ঞাবহ, সে নিজেকে রাঘব দাস হিসেবে সম্বোধন করছে। কে? বিভীষণ। বিভীষণ নিজেকে রাঘব দাস হিসেবে সম্বোধন করছে যে রাঘব দাস আমি কি প্রকারে তাহার বিপক্ষ করিব কাজ, রক্ষিতে অনুরোধ। তুমি যে আমাকে এই অনুরোধটা করছো যে দরজা ছেড়ে দাও, আমি ইয়াতে যাই, হ্যাঁ অস্ত্রাগারে যাই, গিয়ে যুদ্ধের সাজ পোশাক পরে আসি এবং লক্ষণের বিরুদ্ধে যুদ্ধ করি। তুমি যে আমাকে এই অনুরোধটা করছো, আমি এই অনুরোধ কিভাবে রাখবো? কারণ আমি তো রাঘব দাস, আমি রামের বিরুদ্ধে কাজ করতে পারি, সেই কথাটা বলছে। এবং তুমি এই কথাটা বুঝবা যে তোমার এই সাধনাটা, তোমার যে এই চাওয়াটা, এটা বৃথা। তুমি এটা বুঝবা কারণ তুমি ধীমান বা তুমি বুদ্ধিমান। উত্তরিলা কাতরে রাবণী। হ্যাঁ, এই উত্তরটা দিতে গিয়ে রাবণী বা রাবণী বলতে কাকে বোঝানো হচ্ছে বলতো? রাবণী বলতে কিন্তু মেঘনাদকে বোঝানো হচ্ছে, রাবণের পুত্র অর্থাৎ মেঘনাদকে এখানে মিন করা হয়েছে। তো উত্তরিলা কাতরে রাবণী মানে এই কথাটা শুনে কাতর কণ্ঠে, খুব বেশি আপসেট হয়ে গেলে আমরা যেরকম কাতর কণ্ঠে বলি, সেভাবে উত্তরিলা কাতরে রাবণী। হ্যাঁ, মেঘনাদ খুব কাতর কণ্ঠে উত্তর দিল, হে পিতৃব্য তব বাক্যে ইচ্ছি মরিবারে। হ্যাঁ, পিতৃব্য মানে কি? পিতার সমতুল্য, চাচা। কাকে বোঝানো হয়েছে? বিভীষণকে। হে চাচা, তোমার কথায়, তব বাক্যে বলতে বোঝানো হচ্ছে তোমার কথায়, ইচ্ছে মরিবারে, তোমার কথায় আমার মরে যেতে ইচ্ছে করছে। রাঘবের দাস তুমি, মানে তুমি যে এই কথাটা বললে যে তুমি রাঘব দাস, তোমার এই কথা শুনে আমার মরে যেতে মন চাচ্ছে, তুমি কি রাঘবের দাস? কেমনে ও মুখে আনিলে এ কথা তাতো, কহতা দাসের। কিভাবে তুমি মুখে এই কথাটা আনলে চাচা যে তুমি রাঘবের দাস? কহতা দাসেরে। দাসেরে বলতে মেঘনাদ নিজেকে বোঝাচ্ছে যে তুমি দাস বলতে নিজেকে মিন করেছে। এখন এখানে দেখো, এখানে একটা পাওয়ার ডাইনামিক্স আছে।
খুব ইন্টারেস্টিং একটা পাওয়ার ডাইনামিক্স। কিরকম, যে মেঘনাদ, বিভীষণ এবং যে হচ্ছে রাবণ, এরা হচ্ছে তখন খুব উঁচু বংশের, শ্রেষ্ঠ বংশের এরা সন্তান। এদের মধ্যে যেমন দেশপ্রেম, তেমন হচ্ছে নিজেদেরকে নিয়ে একটা জাত্যাভিমান যে বিষয়টা থাকে না, যে আমরা খুব সুপেরিয়র, হ্যাঁ, এই সুপেরিয়রিটির বিষয়টা ওদের মধ্যে ছিল। সেখানে রাম, লক্ষণ, এরা আবার হচ্ছে এদের থেকে খুব ইনফেরিয়র, নিচু জাত। ওই জাতি বর্ণ প্রথার যে ব্যাপারটা আছে না, এটা এখানে খুব ছিল। সো এরকম একটা উচ্চ বংশ থেকে বিলং করে বিভীষণ, সে নিজেকে প্রথম বলতেছে রাঘবের দাস বা নিচু বংশের একজনের দাস বলতেছে নিজেকে। এটাতে মেঘনাদ খুব বেশি বিস্মিত এবং খুব বেশি কাতর হয়ে গিয়েছে কথাটা শুনে, তার মরে যেতে ইচ্ছে করছে। সে নিজেকে, তার চাচা নিজেকে রাঘবের বা রামের দাস বলে আখ্যা দিচ্ছে বা অ্যাড্রেস করতেছে, এটা তার জন্য অ্যাকসেপ্টেবল না। তখন সে নিজেকে বলছে কহতা দাসেরে, মানে তুমি দাসকে, এই কথাটা বুঝো, সে কিন্তু নিজেকে দাস বলছে তার চাচার তুলনায়। হ্যাঁ, তার চাচাকে সে সুপেরিয়র জায়গাতে রাখছে, যে তুমি নিজেকে রামের দাস বলতেছো, আর আমি যে কিনা হচ্ছে বাসব বিজয়ী ইন্দ্রজিৎ, হ্যাঁ, রক্ষপুরের শ্রেষ্ঠ সন্তান রাবণের পুত্র আমি, সে নিজেকে দাস বলতেছি। কার দাস? তোমার দাস। মানে তুমি তোমার প্লেসটাকে বুঝতেছো বিভীষণ, তুমি যে কতখানি উপরে, কতখানি সুপেরিয়র, তোমার জায়গাটা তুমি ভুলে যেও না। এই যে রিমাইন্ডার দেওয়ার যে বিষয়টা, এটা বোঝাতে হচ্ছে, বলছে যে কহতা দাসের তাতো। হ্যাঁ, এই জন্য কিন্তু বিভীষণ, এজন্য কিন্তু হচ্ছে গিয়ে হলো বিভীষণের কাছে মেঘনাদ নিজেকে দাস হিসেবে আখ্যা দিচ্ছে বা দাস হিসেবে নিজেকে অ্যাড্রেস করতেছে, টু মেক হিম আন্ডারস্ট্যান্ড যে তার জায়গাটা আসলে কত উপরে, সে নিজেকে কিভাবে রাঘব দাস বলে, এটা তার সাথে তো যায় না এই বিষয়টা। স্থপিলা, আচ্ছা এখানে এত দাগ দাগ পড়ে গেছে, ওকে, হ্যাঁ। স্থপিলা বিধুরে বিধে স্থানুর ললাটে, মানে হচ্ছে এই যে বিধু, বিধু মানে কিন্তু চাঁদকে বোঝানো হচ্ছে। চাঁদকে বিধি নিশ্চল আকাশেই স্থান দিয়েছে। হ্যাঁ, পরি কি ভূতলে শশী যান গড়াগড়ি। তো এখানে না অনেকগুলো উদাহরণ টানা হচ্ছে চাচার অবস্থানটাকে বোঝানোর জন্য। চাচার যে কথাটা বলেছে সেই কথার বিপক্ষে নিজের যুক্তিটাকে দাঁড় করানোর জন্য মেঘনাদ এখানে বেশ কিছু উদাহরণের সাহায্য নিয়েছেন। এখানে এই যে লাইনটা, স্থপিলা বিধুরে বিধে স্থানুর ললাটে পরীকে ভূতলি শশী যান গড়াগড়ি, মানে বোঝানো হচ্ছে যে বিধি তো চাঁদকে নিশ্চল আকাশে স্থান দিয়েছে, সেই চাঁদ কি কখনো মাটিতে নেমে গড়াগড়ি খায়? শশী বলতেও কিন্তু চাঁদকে বোঝানো হয়, বিধু বলতেও কিন্তু চাঁদকে বোঝানো হয়। তো সেই চাঁদ কি কখনো মাটিতে পড়ে গড়াগড়ি খায়? খায় না। আবার একইভাবে বলছে যে ধুলাই এটা গড়াগড়ি যায় না। হে রক্ষরথী, যে হচ্ছে রক্ষপুরের যে হচ্ছে কি হলো, এই যে রথ চালকের মতো যে হচ্ছে লিডার, হ্যাঁ, এটা বোঝানো হচ্ছে। ভুলিলে কেমনে কে তুমি, জনম তব কোন মহাকুলে, কে বা সে অধম রাম। সে বলছে যে হে মহারক্ষরথী, তুমি কিভাবে ভুললে যে তুমি কে, তোমার কোন মহাকুলে জন্ম। ওদের এই যে বংশটা, সেটা কি সে মহাবংশ বলতেছে। ওদের মধ্যে কিন্তু এই যে দেশপ্রেম যেমন আছে, একটু জাত্যাভিমানও আছে, যে এরা খুব সুপেরিয়র, এই ব্যাপারটা কিন্তু ওদের মধ্যে অলরেডি আছে। তো সে তার চাচাকে বলছে, কে, মেঘনাদ তার চাচাকে বলছে যে হে রক্ষরথী, তুমি কিভাবে ভুলে গেলে যে তুমি কে, তোমার জন্ম কোন মহাকুলে, কোন মহাকুলে তোমার জন্ম, কে সেই অধম রাম, যে রাম, তুমি নিজেকে যে রামের হচ্ছে গিয়ে হলো দাস বলে আখ্যা করছো, কে সে। স্বচ্ছ সরোবরে করে কেলি রাজহংস পঙ্কজ কাননে। হ্যাঁ, সে আবার আরেকটা উদাহরণ টানছে যে স্বচ্ছ সরোবর মানে হচ্ছে একদম যে ঝকঝকে যে পানিটা থাকে না, একদম স্বচ্ছ, যেটা কাচের মতো স্বচ্ছ যে পানি থাকে, সেই সরোবরেই, এরকম পানি যে সরোবরে পাওয়া যায়, স্বচ্ছ পানি, সেখানেই রাজহংস হচ্ছে গিয়ে হলো খেলা করে। সেরকম পঙ্কজ কাননে রাজহংস খেলা করে। যায় কি সে কভু প্রভু পঙ্কিল সলিলে, হ্যাঁ, শৈবাল দলের ধাম। এখানে কথাটা কি বলা হচ্ছে, যে রাজহাঁস যে আছে, এই রাজহাঁস সবসময় স্বচ্ছ পানিতে খেলা করে। হ্যাঁ, সে কিন্তু কখনো কর্দমাক্ত যে জায়গা বা কাদাযুক্ত যে হচ্ছে পানি, নোংরা পানি, ঘোলাটে ময়লা পানি,
সে পানিতে সে কখনো খেলতে যায় না, সে কখনো সে পানিতে খেলতে যায় না, সে পানি হচ্ছে শৈবাল দলের ধাম। হ্যাঁ, সে পানি হচ্ছে কাদের ধাম? শৈবাল দলের ধাম। শৈবাল মানে কি? শ্যাওলা। শ্যাওলারা যে থাকে যেখানে নোংরা কাদা, সেই ধরনের কর্দমাক্ত মাটিতে কখনো রাজহাঁস খেলতে যায় না। মৃগেন্দ্র কেশরী কবে হে বীর কেশরী, সম্ভাষে শৃগালে মিত্র ভাবে। এখানে কথাটা কি বলা হচ্ছে যে মৃগেন্দ্র কেশরী বলতে কাকে বোঝানো হচ্ছে? মৃগেন্দ্র কেশরী মানে কিন্তু সিংহ। হ্যাঁ, মৃগেন্দ্র কেশরী মানে সিংহ। সিংহ কি কখনো শৃগালে মানে হচ্ছে শেয়াল, শেয়াল কিন্তু খুব ধূর্ত না পশু জগতে, তো এই শেয়ালের কি কখনো সে বন্ধু ভাবে? মৃগেন্দ্র কেশরী সিংহ কখনো শেয়ালকে বন্ধু ভাবে না। এখানে সিংহ বলতে আসলে কাকে বোঝাতে চাওয়া হয়েছে? বিভীষণকে। আর শেয়াল বলতে কিন্তু লক্ষণকে বোঝানো হয়েছে, কারণ লক্ষণ সে অন্যায় যুদ্ধ অফার করে, সে হচ্ছে কি হলো চোরের মতো এসে যজ্ঞাগারে ঢুকে মারতে চায়, তো এই কারণে তাকে বলা হচ্ছে শেয়াল। তো এখানে 3টা উদাহরণ টানা হয়েছে। প্রথমটা কি ছিল? যে যে চাঁদকে সৃষ্টিকর্তা আকাশে স্থান দিয়েছে, নিশ্চল আকাশে স্থান দিয়েছে, সে চাঁদ কখনো মাটিতে পড়ে গড়াগড়ি খায় না। যে রাজহংস সবসময় স্বচ্ছ পানিতে খেলা করে, সে কখনো কাদাযুক্ত শ্যাওলার যে আবাসস্থল সেরকম জলাশয়ে যায় না। এবং সিংহ কখনো শেয়ালকে তার বন্ধু বলে সম্বোধন করে না। এই 3টা জিনিস দিয়ে কি বোঝানো হয়েছে? যে রাম লক্ষণ নিচু জাতের যে লোকগুলো, ওরা কখনো বিভীষণের সমতুল্য হতে পারে না। কেন সমতুল্য ভাবা হচ্ছে এটা নিয়ে তার অবজেকশন। কার? মেঘনাথের অবজেকশন। অবিদিত নহে কিছু তোমার চরণে, মানে তুমি যে এগুলো কিছু জানো না এরকম না। ক্ষুদ্রমতি নর সুর লক্ষণ, নহিলে অস্ত্রহীন যোধে কি সে সম্বোধনহীন সংগ্রামে। মানে বলা হচ্ছে যে এই বিষয়গুলো আমি তোমাকে জানালাম, এগুলো কোনোটাই আসলে তোমার অজানা না, তুমি এগুলো সবই জানো। তো ক্ষুদ্রমতি নর, হ্যাঁ, সুর লক্ষণ, নহিলে অস্ত্রহীন যদি কি সে সম্বন্ধে সংগ্রামে, মানে বলা হচ্ছে যে এই যে লক্ষণ, এ তো হচ্ছে নরের মধ্যে সব থেকে নিচু জাতের। এসব থেকে নিচু জাতের মানুষ, না হলে কি সে আমাকে অস্ত্র ছাড়া যুদ্ধে সে আমাকে আহ্বান জানায়? কারণ জানে যে অস্ত্র সহ যুদ্ধ করলে সেখানে মেঘনাথই জয়ী হবে। তো এজন্য সে কিন্তু যজ্ঞাগারে গিয়ে যখন মেঘনাথ যুদ্ধের সাজ পোশাক পরে না, তখন গিয়ে সে যুদ্ধের অফার করতেছে, নিজে যুদ্ধের সাজ পোশাক পরে আসছে। এটা তো প্রচন্ড রকমের কপটতা, এটা তো প্রচন্ড রকমের হিপোক্রেসি। তো এই কাজটা যে করে, হ্যাঁ, সে তো হচ্ছে গিয়ে হলো কি ক্ষুদ্রমতি নর। এটা তো ক্ষুদ্রমতি নর, না হলে এই হচ্ছে অন্যায় যুদ্ধে কি আমাকে ডাকতে পারে? কহ মহারথী, এ কি মহারথী প্রথা? মহারথী মানে কি বলতো? মহারথী মানে আমি কিন্তু শব্দার্থে পড়েছিলাম যে হচ্ছে যে মহাবীর। হ্যাঁ, বলো মহাবীর, সে তার চাচাকে বলছে তুমি তো মহাবীর, তুমি বলো এটা কি কোনো মহাবীরের আচরণবিধি হলো? এটা কি মহাবীরের কোনো প্রথা হলো? এই মহারথী আর মহারথী প্রথা দুইটাই কিন্তু আমরা শব্দার্থে পেয়েছি। নাহি শিশু লঙ্কাপুরে শুনি না হাসিবে এ কথা। এই যে লক্ষণ যে কাজটা করতেছে, এটা শুনে বাচ্চা বাচ্চাও হাসবে। যে হচ্ছে অন্যায় যুদ্ধের জন্য অফার করতেছে, এটা শুনলে বাচ্চা বাচ্চাও লঙ্কাপুরের হাসবে। ছাড়ো পথ, আসিব ফিরিয়া এখনই। সে চাচাকে আবার বলতেছে পথ ছাড়ার কথা, যে তুমি আমার পথটা ছাড়ো, আমি এখনই ফিরে আসব। দেখিব আজি কোন দেব বলে বিমুখে সমরে মরে সৌমত্রী কুমতি। মানে সে দেখবে আজ কোন দেব বলে, কারণ এই যে দেববলের কথাটা কেন বলা হচ্ছে টিচকারি করে, যে কারণ হচ্ছে রাম লক্ষণ এরা কিন্তু বারবার দেব বলেই হচ্ছে এগুলো জয়ী হয়ে যাচ্ছে। হ্যাঁ, সেখানে বলা হচ্ছে যে কোন দেব বলে দেখবো যে ওরা হচ্ছে এখানে ও জয়ী হয় বিমুখ সমরে। হ্যাঁ, ওর সাথে যুদ্ধ করতে এসে, মেঘনাথের সাথে যুদ্ধ করতে এসে লক্ষণ কোন দেব বলে যে জয়ী হয় সেটা আজকে আমি দেখবো, তুমি জাস্ট দরজাটা ছাড়ো, আমি গিয়ে যুদ্ধের সাজটা নিয়ে আসি। হ্যাঁ, এটা বলা হয়েছে এখানে। সো চলো এখন আমরা একটু এই অংশটা একটু রিক্যাপ যদি করি, এই পুরো অংশে আসলে কি বোঝাতে চাওয়া হয়েছে। যে প্রথমে এখানে হচ্ছে
বিভীষণ বলতে চাইলো যে তোমার এই সাধনাটা বৃথা, তুমি যে কথাটা বলতেছো সেটা বৃথা, আমি এটা করতে পারবো না, কারণ আমি হচ্ছে গিয়ে হলো রামের দাস, আমি এ কাজ করতে পারবো না। তখন হচ্ছে গিয়ে হলো মেঘনাদ খুব বেশি ডিসহার্টেন্ড হয়েছে, হ্যাঁ, হয়ে সে বলতেছে যে তুমি হচ্ছে, তোমার এই কথা শুনে আমার মরে যেতে মন চাচ্ছে, তুমি রাঘবের দাস কেমনে বলো এই কথা, হ্যাঁ, তুমি জানো না যে হচ্ছে আহ চাঁদ যাকে হচ্ছে বিধি আকাশে স্থান দিছে সে হচ্ছে ভূতলে এসে গড়াগড়ি খায় না, হ্যাঁ, সে হচ্ছে গিয়ে হলো তুমি রাজহংস যে সে কখন হচ্ছে কাদা পানিতে খেলা করে না, সে সবসময় স্বচ্ছ পানিতে নামে। আর তুমি কিভাবে ভুললে যে তুমি কোন মহাকুলে জন্মগ্রহণ করছো, তুমি কে, তুমি কোন বীর, তুমি এটা কিভাবে ভুলে যাও, হ্যাঁ, তুমি কিভাবে মানে বলো যে হচ্ছে কখনো কি শুনেছো সিংহ কখনো শেয়ালকে তার বন্ধু ভাবে, তুমি কি কথা কখনো শুনেছো? তো তুমি কিভাবে হচ্ছে এই কথা বলো, আমি অজ্ঞ দাস বিজ্ঞতম তুমি, সে আবারও নিজেকে, মেঘনাদ আবারও নিজেকে তার চাচার তুলনায় ইনফেরিয়র দেখাচ্ছে, যে তুমি বিজ্ঞ আমি অজ্ঞ, হ্যাঁ, এর আগেও কিন্তু নিজেকে সে দাস বলে সম্বোধন করেছে, এখানেও বলছে অজ্ঞ দাস বিজ্ঞতম তুমি, বিজ্ঞতম বলা হয়েছে মানে কি, বিজ্ঞর থেকেও বিজ্ঞ, বিজ্ঞতম তুমি, হ্যাঁ, তোমার চরণে কিছুই অবিদিত নহে বা তোমার চরণে কিছুই অজানা নয়, তো তুমি কেন এই কথাটা বলো, হ্যাঁ, আর এই লক্ষণ, লক্ষণ তো হচ্ছে প্রচন্ড রকমের ক্ষুদ্রমতি নর, না হলে সে হচ্ছে এই ধরনের অন্যায় যুদ্ধে আমাকে আহ্বান জানায়, এই কথা, এটা কি মহারথী প্রথা বা এটা কি বীর যোদ্ধার প্রথা, এই কথা শুনে তো লঙ্কার বাচ্চা বাচ্চাও হাসবে, হ্যাঁ, তুমি এর থেকে দরজাটা ছাড়ো, আমি এখনই ফিরে আসব এবং দেখব কি করে বা কোন দেব বলে আজকে এই সৌমিত্রী কুমতি, কিন্তু সৌমিত্রী কি, সৌমিত্রীর ছেলে, হ্যাঁ, মানে লক্ষণ, লক্ষণ কোন দেব বলে আজকে তার বিরুদ্ধে যুদ্ধে জিতে ফেরে সেটা সে দেখবে। দেব দৈত্য নর রণে সচক্ষে দেখেছ, রক্ষ শ্রেষ্ঠ পরাক্রম দাসের, হ্যাঁ, কি দেখি ডরিবে এ দাস হেন দুর্বল মানবে, মানে বলা হচ্ছে যে আমি দেব দৈত্য নর, তারপর হচ্ছে এদের এদের সবাইকে আমি যুদ্ধে দেখছি সচক্ষে, হ্যাঁ, আমার পিতাকে দেখছি এদের সাথে যুদ্ধ করতে, আমি হচ্ছে কি হলো পরাক্রমশীল, আমার সাথে হচ্ছে কি হলো এরা যুদ্ধে পারে নাই, তো আমি কি দেখে এই ক্ষুদ্র মানবকে দেখে আমি ভয় পাবো, লক্ষণের মতো একটা মানবকে দেখে, ক্ষুদ্র নরকে দেখে আমি ভয় পাবো কেন, আমি তো দেব দৈত্য এই সব কিছুর সাথে যুদ্ধ করে এসেছি রণক্ষেত্রে। নিকুম্বিলা যজ্ঞাগারে প্রগল্ভে পশিল দন্তি, আজ্ঞা করো দাসে শান্তিরা ধামে, হ্যাঁ, বলা হচ্ছে যে নিকুম্বিলা যজ্ঞাগারে এই যে প্রগল্ভে মানে হচ্ছে কি হলো কি, যে গর্বিত চিত্তে আহ এসে পৌঁছালো সে, এবং আজ্ঞা করো দাসেরে শান্তির নরাধামে, তুমি আজ্ঞা করো দাসকে, দাস আমি গিয়ে ওর ব্যবস্থাটা নিতেছি, এরকম বলা হচ্ছে। তবে জন্মপুরে তা তো পদার্পণ করে বনবাসী, তোমার জন্মপুরে, এই জন্মপুরটাকে ওরা খুব সিক্রেট ভাবে দেখে, এটা আমি আগেও বলেছি, হ্যাঁ, তো এই জন্মপুরে পদার্পণ করে বনবাসী, বনে থাকতো তো রাম লক্ষণ, তো এইভাবে বলা হচ্ছে। হে বিধাতা, নন্দন কাননে ভ্রমে দুরাচার দৈত্য, মানে বলা হচ্ছে নন্দন কানন কি, স্বর্গের উদ্যান, এটাও কিন্তু আমরা শব্দার্থে পেয়েছি যে স্বর্গের উদ্যান, নন্দন কানন মানে স্বর্গের উদ্যান, নন্দন কাননে ভ্রমে দুরাচার দৈত্য, মানে হচ্ছে এই নন্দন কানন এরকম একটা স্যাক্রেড একটা জায়গা, স্বর্গের উদ্যানের মতো একটা জায়গাতে দুরাচার দৈত্য ভ্রমে, মানে কি জানো, ভ্রমে মানে কিন্তু হচ্ছে ঘুরে বেড়ায়, ঘুরে বেড়ায় হচ্ছে কি হলো এরকম একটা দুরাচার দৈত্য। প্রফুল্ল কমলে কীটবাস, মানে হচ্ছে প্রফুল্ল কমল, মানে কমল মানে কিন্তু ফুল, তো প্রফুল্ল কমল মানে একদম প্রস্ফুটিত, সদ্য প্রস্ফুটিত যে ফুলটা, এটা কিন্তু দেখতে সব থেকে সুন্দর থাকে না, তো সদ্য প্রস্ফুটিত ফুলের মতো একটা বিষয়ে কীটবাস মানে হচ্ছে কি হলো পোকামাকড়ের বসবাস, দেখবা যে ফুলটাতে পোকামাকড়ের বসবাস সে ফুলটা কি কেউ দেখতেও চায় না, ধরতেও চায় না, ওটা থেকে একটু দূরে থাকতেছে বা ওটা দেখতেও খুব একটা সুন্দর থাকে না, কিন্তু যে ফুলটা হচ্ছে কি হলো সদ্য প্রস্ফুটিত হয়েছে, তাজা একটা ফুল, সেটার মধ্যে যদি একটা পোকা পাওয়া যায় সেটা কি দেখতে ভালো লাগে, তো এটাই বলা হচ্ছে যে প্রফুল্ল কমলে কীটবাস, কহতা তো সহিব কেমনে হেন অপমান আমি, ভ্রাতৃপুত্র তব, বলো চাচা কিভাবে আমি এমন অপমানটা সহ্য করে নিব, আমি তো তোমারই ভাইয়ের ছেলে, তুমিও বা কিভাবে সহ্য করতেছো, হ্যাঁ, তুমিও রক্ষমণি সহিছ কেমনই, তুমিও বা কিভাবে এই জিনিসটা সহ্য করতে পারতেছো। তো আসো আবার যদি আমরা এই পুরো বিষয়টা একটু দেখি, আবার এই পুরো লাইনগুলোতে কি বলা হচ্ছে, যে আমি মেঘনাদ বলছে যে আমি
দেব দৈত্য নর সবকিছুকে আমি দেখেছি এবং আমি এদেরকে পরাভূত করেছি যুদ্ধের মাধ্যমে। আমি কেন এই ক্ষুদ্র লক্ষণের মতো একটা মানুষকে দেখে আমি কেন ভয় পাবো? দুর্বল মানবে, হেন দুর্বল মানবে। তো এখানে বলা হচ্ছে যে হেন দুর্বল মানবে মানে লক্ষণকে দুর্বল বলা হচ্ছে, কিন্তু ঠিক আছে, লক্ষণকে এখানে দুর্বল বলা হচ্ছে। একটু ক্লিন করে নিই জায়গাটা। ওকে, লক্ষণকে দুর্বল বলা হচ্ছে এবং সে বলছে যে তুমি আমাকে আজ্ঞা করো। এই নিকুম্বিলা যজ্ঞাগারে ও যে হচ্ছে প্রবেশ করছে খুব দাম্ভিক চিত্তে, তুমি আমাকে আজ্ঞা করো, আমি ওর ব্যবস্থাটা করতেছি। তারপরে হ্যাঁ, তবে জন্মপুরে পদার্পণ করে বনবাসী। আবার সে চাচাকে বলছে, প্রথমে কিন্তু সে চাচা প্রথম একটা জায়গাতে আমরা দেখি যে সে চাচাকে বলছে যে তুমি হচ্ছে কোন বংশের, ওই জায়গাটার সাথে অনেক অ্যানালজি এনেছে, অনেক উদাহরণ টেনেছে। হ্যাঁ, টেনে অনেক হচ্ছে গিয়ে হলো তোমার উপমা টেনেছে, টেনে বলেছে যে তোমার জন্ম এখানে, এখানে তুমি এভাবে এভাবে চাঁদের মতো, তুমি রাজহংসের মতো, তুমি সিংহের মতো, তুমি তুমি কিভাবে হচ্ছে নিচু নিচু জিনিসগুলোকে বেছে নিচ্ছ। প্রথমে ওই জায়গাটাকে প্রশ্নবিদ্ধ করেছে, এখন আবার প্রশ্নবিদ্ধ করছে কোন জায়গাটাকে, যে তাদের জন্মভূমিটা তো স্যাক্রেড একটা জায়গা, সেখানে কিভাবে সেটাকে সে নন্দন কাননের সাথে তুলনা করছে, সেটাকে সে প্রফুল্ল কমলের সাথে তুলনা করছে, এবং সেখানে কিভাবে বনবাসী আসে। হ্যাঁ, সেখানে কিভাবে হচ্ছে কি হলো দুরাচার দৈত্য ঘুরে বেড়ায়, সেখানে কিভাবে কীটের বাস থাকে, সেখানে কিভাবে হচ্ছে কি হলো কীটপতঙ্গ বসবাস করে। এই কথাগুলো সে আবার বলছে যে বলো চাচা আমি এই জিনিসটা কিভাবে সহ্য করবো, আমি তোমারই ভাইয়ের ছেলে, তুমিও বা এই জিনিসটা কিভাবে সহ্য করছো, সেই প্রশ্ন করছে। এরপরে দেখো বলা হচ্ছে কি, মহামন্ত্র বলে যথা নম্র শিরোফণি। হ্যাঁ, এই জিনিসটা খুব ইন্টারেস্টিং, যে মহামন্ত্র যখন পাঠ করা হয় বা যখন হচ্ছে গিয়ে হলো তোমার সাপুরে যখন এসে মন্ত্র পাঠ করে, তখন দেখবে যে যে সাপ ফনা তুলে থাকে সে আস্তে আস্তে তার ফনাটা নামিয়ে ফেলে। তো মহামন্ত্র বলে যেভাবে সাপ তার ফনা নামিয়ে ফেলে, ঠিক সেইভাবেই মাথা নিচু করে মলিন বদন লাজে উত্তরিলা রথী, অর্থাৎ মলিন বদন লাজে উত্তরিলা রথী রামের রাবণ অনুজ। হ্যাঁ, লক্ষ্মী রাবণ আত্মজে। তো এই তিনটা লাইনে বলতে কি বলা হয়েছে, যে মহামন্ত্র বলে যেভাবে সাপ ফনা তোলা সাপ তার মাথা নত করে দেয়, সেভাবে সে তার যে মলিন মুখখানা, হ্যাঁ, এই কথাগুলো শুনে তার মুখখানা যে মলিন হয়ে গেছে, সেই মলিন মুখ লাজে সে মাথা নত করে বিভীষণ বলতেছে, রাবণ অনুজ মানে কি বিভীষণ, বিভীষণ বলতেছে রাবণ আত্মজে মানে হচ্ছে মেঘনাদ, রাবণের পুত্র, রাবণ অনুজ মানে রাবণের ভাই, রাবণ আত্মজে মানে রাবণের পুত্র, অর্থাৎ বিভীষণ মেঘনাদের দিকে লক্ষ্মী মানে কি লক্ষ্য করে বলতেছে, নাহি দোষী আমি বৎস, বৃথা ভৎস মরে তুমি। হ্যাঁ, দেখো বৎস মানে ও তো চাচা না, চাচারা কি করে যে বাচ্চাদেরকে ভাতিজিদেরকে বৎস বলে না অনেক সময়, সেভাবেই বলতেছে যে আমি তোমাকে দোষ দিচ্ছি, মানে তুমি আমাকে দোষ দিচ্ছ খামোখা বৎস, আমি তো দোষী না, বৃথা তুমি আমাকে হচ্ছে দোষারোপ করতেছো। নিজ কর্ম দোষে হায় মজাইলা এ কানন লঙ্কা রাজা। নিজের দোষে লঙ্কা রাজাকে, লঙ্কা রাজা মানে কিন্তু রাবণ, নিজের দোষে, হ্যাঁ, মজাইলা দোষে হায় মজাইলা এ কনক লঙ্কা রাজা, মানে হচ্ছে গেল নিজের দোষে তুমি এই লঙ্কা রাজ্যকে দূষিত করেছে তোমার বাবা, মা হচ্ছে গিয়ে হলো লঙ্কার রাজা রাবণ, মজিলা আপনি মানে নিজেও মরছে, লঙ্কা রাজ্যকেও মজাইছে। বিরত সতত পাপে দেবকুল, এবে পাপে পরিপূর্ণ লঙ্কাপুরী, সব সময় সব ধরনের পাপ থেকে বিরত থাকে দেবকুল, কিন্তু এই লঙ্কাপুরী হচ্ছে পাপে পরিপূর্ণ। প্রলয়ে যেমতি বসুধা ডুবেছে লঙ্কায় কাল সরিলে, মহাপ্রলয় শুরু হলে যেভাবে বসুধা বা হচ্ছে পৃথিবী, বসুধা মানে কি পৃথিবী, বসুধা যেভাবে ডুবে যায় বা পৃথিবী যেভাবে ডুবে যায় মহাপ্রলয় হলে, ঠিক সেভাবে এই লঙ্কা কাল সলিলে বা পাপে ডুবে গেছে, পাপে পরিপূর্ণ হয়ে গেছে। এ কথা কে বলছে? এ কথা বলছে বিভীষণ। রাঘবের পদাশ্রয়ে রক্ষার্থে আশ্রয়ীতেই আমি, মানে এই যে পুরো লঙ্কাপুরী পাপে পরিপূর্ণ হয়ে গেছে, আমি এই পাপ মোচন করার জন্য, এই পাপ থেকে বাঁচার জন্য আমি রাঘবের পায়ের নিচে আশ্রয় নিয়েছি। পরদেশে কে চাহে মজিতে, পরদোষে বলতে সে বলছে ভাইয়ের দোষে আমি কেন খামোখা ঝামেলায় পড়বো,
দেখো মজিতে কথাটা এখানে বারবার আসছে না? মজিতে মানে অর্থটা দেখো তো কি ছিল বলতো? বিধু রাঘব দাস প্রবর্গে এই যে মজাইলা বিপদগ্রস্ত করলে, দেখলে? এই যে মজাইলা মানে কিন্তু বিপদগ্রস্ত করলে। ঠিক আছে, তো আমরা এটা দেখলাম। তো লঙ্কা নগরীকে রাবণ হচ্ছে গেল বিপদগ্রস্ত করে ফেলছে। এখন এই বিপদগ্রস্ত এমন ভাবে করছে যে যে তার দোষের কারণে পুরো লঙ্কা তো ডুবছে, সে নিজেও ডুবছে, এবং তার দোষে বিভীষণ নিজে আসলে দুষ্ট হতে চাচ্ছে না ভাইয়ের দোষে। তো এই জায়গাটুকুতে হচ্ছে পুরোটাতে কি বলা হচ্ছে? পুরোটাতে বলা হচ্ছে যে যেভাবে মন্ত্র বলে সাপ নিজের মাথা নত করে ফেলে, ঠিক সেভাবে তার মলিন বদনটা লজ্জায় নত করে বিভীষণ মেঘনাথকে বলছে যে তুমি আমাকে দোষ দিও না, দোষারোপ করো না, আমি দোষী না। অন্যের দোষে কে দোষ মানে দোষী হইতে চায়? এখানে হচ্ছে গেল তোমার বাবা, যে এই যে লঙ্কার রাজা রাবণ, সে হচ্ছে কি হলো নিজের দোষে পুরো লঙ্কা রাজ্যটাকে ডুবাইছে, এবং হচ্ছে কি হলো সে সবকিছুকে ডুবিয়ে ফেলছে। হ্যাঁ, এবং দেবকুল হচ্ছে গিয়ে হলো তোমার পাপ থেকে সবসময় বিরত থাকে, এবং কিন্তু লঙ্কাপুরী হচ্ছে গেল পাপে পরিপূর্ণ হয়ে গেছে। যেমন মহাপ্রলয়ে পৃথিবী ডুবে যায়, ঠিক সেভাবে লঙ্কাপুরী পাপের রাজ্যে ডুবে গেছে, এবং এজন্য আমি রাঘবের বা রামের পদাশ্রয় মানে পায়ে আশ্রয় নিয়েছি, এবং পরদোষে আমি আসলে দুষ্ট হতে চাচ্ছি না। এখানে মূলত আর কি বিভীষণ তার যুক্তিটা দেখাচ্ছে, সে কেন এই কাজ করছে, ওই কাজের যুক্তিটা সে হচ্ছে গিয়ে এখন দেখাচ্ছে আর কি, আর কিছুই না। ওকে, তারপরে রুশিলা বাসবত্রাস। বাসবত্রাস মানে কি? বাসবের ভয়ের কারণ। হ্যাঁ, রুশিলা মানে কি? রুষ্ট হলো, রেগে গেল। তো বাসবের ভয়ের কারণ মানে কি? মেঘনাথ। মেঘনাথ রেগে গেল। গম্ভীরে যেমতি নিশে অম্বরে মন্দ্রে যেমতি কপি, কহিলা বীরেন্দ্র বলি। তো যেভাবে গভীর রাতে, হ্যাঁ, জিমুতেন্দ্র মানে কি বলতো? জিমুতেন্দ্র মানে কিন্তু হচ্ছে কি হলো মেঘের আওয়াজ। তো গভীর রাতে যেভাবে মেঘ ডাকলে যেমন গর্জন করে ওঠে, গর্জনটা আরো বেশি শোনা যায়। ধরো দিনের বেলা তো কি থাকে, দিনের বেলা হয়তো একটু কোলাহল থাকে, এই কারণে দিনের বেলা যখন হচ্ছে মেঘ ডাকে বা মেঘের আওয়াজ হয়, তখন কিন্তু অত বেশি শব্দটা শোনা যায় না। কিন্তু যখন রাতটা গভীর থাকে, হ্যাঁ, তখন কিন্তু এই যে দেখো যেমতি নিশীতে অম্বরে মন্দ্রে যেমতেন্দ্র কপিত, রাতের বেলা কিন্তু সবকিছু খুব নীরব থাকে না, তখন যদি হচ্ছে গেল মেঘের আওয়াজটা শোনা যায়, তখন সেটা কিন্তু অনেক বেশি বেশি গুরুগম্ভীর শোনা যায়, অনেক বেশি শব্দ আসে কানে। তো সে ঠিক সেভাবেই আর কি, যেভাবে শব্দ করে মেঘ, সেভাবে সে শব্দ করে রেগে গিয়ে বলছে, ধর্মপথগামী হে রাক্ষসানুজ, বিখ্যাত জগতে তুমি কোন ধর্ম মতে কহ দাসে শুনি, ভ্রাতৃত্ব গ্রাতৃত্ব জাতি এ সকল দিলা জলাঞ্জলি। মানে বলতেছে যে তুমি আমাকে ধর্মের কথা শোনাও, যে দেবতারা পাপ করে না, হ্যান ত্যান। তো এই যে ধর্মের কথা তুমি শোনাচ্ছ, তুমি ধর্মপদগামী হয়ে গেছো। আচ্ছা ঠিক আছে, আমি মানলাম তুমি ধর্মপদগামী হয়ে গেছো। হে রাক্ষসানুজ মানে রাক্ষসের অনুজ, রাক্ষসকে রাবণ, রাবণের অনুজ, হ্যাঁ মানে হচ্ছে ছোট ভাই। তুমি বিখ্যাত এই জগতে, তুমি বলো যে কোন ধর্ম মতে, তুমি আমাকে বলো আমি শুনি, যে কোন ধর্ম মতে জ্ঞাতিত্ব ভ্রাতৃত্ব এবং জাতি এ সকল তুমি একেবারে জলাঞ্জলি দিয়ে দিলা। হ্যাঁ, চিরতরে এটাকে তুমি একদম বাদ দিয়ে দিলা। কোন ধর্ম মতে? কারণ ধর্ম তো কখন আসলে সাপোর্ট করে না এই জিনিসটা, তখন উনি ওই জায়গাটাকে হিট করছে। এন্ড বলা হয়েছে যে শাস্ত্রে বলে গুণবান যদি পরজন, গুণহীন স্বজন তথাপি নির্গুণ স্বজন শ্রেয় পর সদা। এই অংশটা কিন্তু আমরা ইয়াতে পেয়েছিলাম, শব্দার্থে পেয়েছিলাম, যেখানে যে গুণবান যদি পরজন, এটা দিয়ে পর সদা এতটুকু বলা হয়েছিল। ঠিক আছে, তো দেখো বলা হচ্ছে কি যে পুরো লাইনটা হচ্ছে এতটুকু। হ্যাঁ, পুরো লাইনটা হচ্ছে এতটুকু। এখানে বলা হচ্ছে যে শাস্ত্রে বলে যে যতই পরজন যতই গুণবান হোক, তাও তার থেকে নির্গুণ বা গুণহীন আপনজন সবসময় শ্রেয়, নিজের মানুষ সবসময় শ্রেয়। এ শিক্ষা হে রক্ষবর কোথা শিখিলে? হ্যাঁ, এই যে তুমি যে শিক্ষার কথাটা বলতেছো, তুমি এটা কোথায় শিখছো? নিজের
মানুষের সাথে বেইমানি করার শিক্ষাটা তুমি কোথায় শিখছো? কোন হচ্ছে গেল ধর্ম তোমাকে এই শিক্ষা শিখায়? কিন্তু বৃথা গঞ্জিত মা, হেন সহবাসে পিতৃব্য, বর্বরতা কেন না শিখিবে। হ্যাঁ, তোমাকে আমি আসলে বৃথাই দোষারোপ করতেছি। এমন মানুষের সাথে চলো, তুমি কেন এই ধরনের আচরণ শিখবে না? হ্যাঁ, গতি যার নিজ সহ নিজ সে দুর্মতি। একটা কথা আছে না ইংরেজিতে যে বলে, এ পার্সন ইজ নোন বাই দ্য কোম্পানি হি কেপ্ট। হ্যাঁ, মানে একটা মানুষকে বোঝা যায় সে কার সঙ্গে আছে সেটা দ্বারা, তার সঙ্গ কি, তার সারাউন্ডিংস কি, সে কার সাথে মিশছে, তাদেরকে দেখলে বোঝা যায় যে এই মানুষটার প্রকৃতি কেমন হবে। ঠিক সেই কথাটাই এখানে বলা হচ্ছে যে যার গতি, যার চলাচল নিজ মানুষের সাথে, তার আচার আচরণ তো নিজ হবেই, তার আচার আচরণ তো হীন হবেই। এই পুরো জায়গাটাতে আসলে বলা হচ্ছে যে মেঘনাদ বিভীষণের ওই কথা শুনে, বিভীষণ যখন একটা একটা হয় না যে ধরো একজন কেউ একটা ক্রাইম করলো বা কেউ একজন একটা হয়তো কাজ করলো যেটা আসলে উচিত না, এই অনুচিত কাজ করার পর সেটা জাস্টিফিকেশন দিতে চায়। হ্যাঁ, যে আমি এই কাজটা করছি এটার কারণ এটা এটা, কারণ যে খুন করে দেখা যায় তার কাছেও তার সপক্ষে কিছু যুক্তি থাকে। ঠিক আছে, তো ঠিক সেভাবেই বিভীষণ একটা জাস্টিফিকেশন দিতে চাচ্ছে যে আমি আসলে এই কারণে এই হইছে, তোমরা হচ্ছে খুব পাপে পরিপূর্ণ হয়ে গেছে লঙ্কাপুরী, এই জন্য আমি এখন তোমার বাবার দোষী কি দোষী হব, তোমাদের দোষী কি দোষী হব, আমি এই কারণে বেছে নিছি ধর্মের পথ, ধর্মের পথে রাম আছে, আমি এখন রামের দাস। তো তখনই গিয়ে হচ্ছে, এতক্ষণ কিন্তু মেঘনাদ তার সাথে খুব নর্মালি কথা বলছে, সে আহত হচ্ছে, আমরা দেখছি কি সে বিস্মিত হচ্ছে, সে বিষাদে বলতেছে, সে আহত হচ্ছে, সে কাতর হয়ে যাচ্ছে, এভাবে বলতেছে। এখন গিয়ে মেঘনাদ হচ্ছে কি হলো, রেগে গেছে। হুম, রুশিলা বাসবরা সে রেগে গেছে, রুষ্ট হয়েছে। রুষ্ট হয়ে সে বলতেছে যে রুষ্ট হয়ে যেভাবে আকাশে মেঘ বজ্রপাতের যে শব্দটা হয়, সেরকম নিশীথের আকাশে যে শব্দটা হয়, সেই শব্দ করে সে অতখানি ক্রোধ নিয়ে, হ্যাঁ, সে বলতেছে যে তুমি কোন ধর্মের কথা বলতেছো? হ্যাঁ, কোন ধর্ম তুমি ফলো করতেছো? কোন ধর্ম আসলে শেখায় যে জ্ঞাতিত্ব, ভ্রাতৃত্ব, এই সব কিছুকে জলাঞ্জলি দেয়া? হ্যাঁ, কোন শাস্ত্র তোমাকে শিখায় যে জাতিকে তোমার একদম পুরোপুরি জলাঞ্জলি দিয়ে শেষ করে দেয়া? ঠিক আছে, এবং শাস্ত্র তো বলে যে যতই গুণবান হোক, মানে আমি ধরে নিচ্ছি রামরা খুব গুণবান, রামরা খুব পুণ্যবান, যতই গুণবান হোক পর সবসময় পরই থাকে এবং আপন সবসময় আপনই থাকে। তো তুমি কোন শাস্ত্র আসলে ফলো করছো, কোন ধর্ম আসলে ফলো করছো, আমি সেটা বুঝতে পারতেছি না। তারপর হচ্ছে কোথায় তুমি এসব আসলে শিখলে আমাকে একটু বলো দেখি। তো তারপর হয় না যে আমরা আসলে ফেড আপ হয়ে যাই, ঠিক সেভাবে আসলে মেঘনাদ ফেড আপ হয়ে বলতেছে আমি আসলে তোমাকে বৃথা বৃথা আমি তোমার সাথে মানে এই কথাগুলো বলতেছি, তোমাকে আমি বৃথা হচ্ছে গিয়ে ভৎসনা করতেছি, কারণ হেন সহবাসে পিতৃব্য, বর্বরতা কেন না শিখিবে। তো তুমি এই যে নিজের দেশের সঙ্গ ত্যাগ করা, এটা তো এক ধরনের বর্বরতা না? তো দেশের দ্রোহিতা করা, দেশদ্রোহিতা করা, এটা তো এক ধরনের বর্বরতা, ভায়োলেন্স। তো তুমি এই ভায়োলেন্স কেন শিখবে না? যার চলাচল হচ্ছে নিচ মানুষের সাথে, যার চলাচল হচ্ছে গিয়ে হলো হীন মানুষের সাথে, তার আচার আচরণ তো হীন হবেই। সিম্পল, এই বিষয়টা পুরো এই জায়গাটাতে বোঝানো হয়েছে। তো আমাদের কবিতাটা কিন্তু দেখো এটা নির্বাচিত অংশ, এখনো কিন্তু ষষ্ঠ স্বর্গ পুরোটা শেষ হয়নি। বিশাল বড় কবিতা। হুম, মেঘনাদ বধ কাব্য বিশাল বড় কবিতা। তো বিভীষণের প্রতি মেঘনাদ যতটুকু অংশ আমাদের পাঠ্যে ছিল ততটুকু শেষ হয়েছে। পুরো কবিতার কাহিনীটা, কনসেপ্টটা এখন তোমাদের কাছে ক্লিয়ার কিনা? অবশ্যই ক্লিয়ার হওয়ার কথা, কারণ হচ্ছে আমরা প্রথমে শব্দার্থ পড়েছি, শব্দার্থের মাধ্যমে যখন আমরা এই কবিতায় এসেছি, শব্দার্থ পড়ার পরে পুরো শব্দার্থে আমাদের একটা ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং আছে। এখন ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং থাকার পরে আমরা যখন হচ্ছে এই কবিতাটা এসেছি, তখন আমরা বুঝতে পেরেছি যে কবিতাটা আসলে অত বেশিও কঠিন না। শব্দের অর্থগুলো জানা থাকলেই কবিতাটা ধরে ফেলা খুব সহজ, কবিতার ভাবার্থটা ধরে ফেলা খুব সহজ, শাব্দিক অর্থ ধরে ফেলা খুব সহজ। তো পুরো কবিতাটাতে আসলে কি হয়েছে, ঘটনা প্রবাহটা আসলে কি ছিল, যে প্রথমে একটা অন্যায় যুদ্ধের জন্য লক্ষণ বিভীষণের সাহায্য নিয়ে লঙ্কাপুরে, আরো স্পেসিফিক্যালি নিকুম্বিলা যজ্ঞাগারে প্রবেশ করে, যেখানে আসলে
মেঘনাদ সে হচ্ছে ইষ্টদেবের পূজা করার জন্য সে যুদ্ধে যাওয়ার আগে সে একটা পূজা করার জন্য মন স্থির করেছে, সে পূজা করার জন্য সে গিয়ে দাঁড়ায়। হ্যাঁ, তো সেখানে তখন গিয়ে যুদ্ধের সাজ পোশাক পরে লক্ষণ সেখানে আবির্ভাব হয় লক্ষণের। সেটা দেখে সে তো হচ্ছে খুব মানে মেঘনাদ তো হচ্ছে খুব অবাক হয়ে যায় যে ও কিভাবে আসলে এখন, যুদ্ধ তো পরে হবে, তো ও এখন যুদ্ধ করার জন্য আসছে কিভাবে কি, আমি তো যুদ্ধের সাজ পোশাকও পরা নাই, এখন লক্ষণ এভাবে কেন আসছে চোরের মতো? কারণ হচ্ছে সে যদি এভাবে না আসে তাহলে সে কখনো মেঘনাদের বিরুদ্ধে যুদ্ধ করে জিততে পারবে না। এটা যেমন লক্ষণ নিজেও জানে, সেটা মেঘনাদও জানে এবং বিভীষণও এই জিনিসটা জানে। তো এ দেখে সে অবাক হয়ে সে হচ্ছে দরজার দিকে যখন তাকালো, তখন তার আর বুঝতে বাকি রইল না যে দেবীর মায়াবলের কারণে শত শত প্রহরীর চোখ ফাঁকি দিতে পারছে। এবং বিভীষণ সে যেহেতু বিশ্বস্ত লোক ছিল লঙ্কাপুরের, এ কারণেও শত শত প্রহরীর চোখ ফাঁকি দিয়ে লক্ষণ প্রবেশ করতে পেরেছে নিকুম্বিলা যজ্ঞাগারে। এবার প্রবেশ করে সে যেহেতু যুদ্ধের জন্য হচ্ছে আহ্বান জানাচ্ছে, এই যুদ্ধ তো সম্ভব না, তখন সে দরজার সামনে দাঁড়িয়ে থাকা চাচাকে অর্থাৎ বিভীষণকে মেঘনাদ বলল যে চাচা তুমি একটু সরে দাঁড়াও, আমি তাহলে যেহেতু ওখানে চলেই আসছে আমার তো কিছু করার নাই, আর আমি তাহলে যুদ্ধের সাজ পোশাকটা পরে আসি, এবং ওর এই চলে আসাটা একটা কলঙ্কের মতো লঙ্কাপুরীর জন্য, তো এই কলঙ্কটা আমি আজকে শেষ করে দিব, তুমি জাস্ট দরজাটা ছাড়াও, আমি একটু যাচ্ছি। তখন তার চাচা তাকে বলল যে না, তুমি আমাকে এই অনুরোধটা করো না, তুমি যেতে পারবে না, কারণ আমি হচ্ছে রামের দাস, আমি রামের হচ্ছে কি হলো আজ্ঞাবাহ, আমি হচ্ছে কোনোভাবেই আহ রামের বিপক্ষ করতে পারবো না, আমি যেহেতু নিয়ে আসছি আমি এখন তোমাকে যুদ্ধের সাজ পোশাক পরতে যেতে দিব না, এই কথাটা বলেছে। এই কথা শুনে কিন্তু খুব কাতর কণ্ঠে বা খুব কষ্ট পেয়ে হচ্ছে মেঘনাদ বলছে যে তুমি এ কথা কিভাবে বললে, তুমি মানে রাঘব দাস, তুমি রামের দাস, এ কথা তুমি কিভাবে বললে? তুমি তো হচ্ছে কোন মহাকুলে তোমার জন্ম? তুমি কি কখনো দেখেছো চাঁদ মাটিতে গড়াগড়ি খায়? তুমি কি কখনো দেখেছো যে রাজহাঁস যে যে হচ্ছে স্বচ্ছ শরীরে খেলা করে সে কখনো গিয়ে হচ্ছে কাদা পানির মধ্যে নামে? তুমি কি কখনো দেখেছো সিংহ মৃগেন্দ্র কেশরী যে সে কখনো গিয়ে হচ্ছে শৃগালে বা শেয়ালকে তার বন্ধু বলে পরিচয় দেয়? তুমি এই কথা কিভাবে বললে? হ্যাঁ, তখন আবার বলছে যে বিভীষণ বলছে যে তুমি আমাকে খামোখা দোষারোপ করছো, আমাকে এই দোষ দিও না, তোমরা নিজেরাই হচ্ছে লঙ্কাকে খুব নষ্ট করে ফেলছো, এন্ড দ্যাটস ওয়াই আমি গিয়ে হচ্ছে ওদের দলে ভিড়ছি, এ কথা বলতেছে। তো তখন কিন্তু আবার মেঘনাদ বিভিন্ন ধরনের অ্যানালজির মাধ্যমে দেখানোর ট্রাই করতেছে যে তার জন্মভূমি যে স্যাক্রেড প্লেসটা, এখানে কেন হচ্ছে ধরো তোমার বনবাসী এসে প্রবেশ করছে, সেটাকে সে তুলনা করছে নন্দন কাননের সাথে। নন্দন কাননে কেন দুরাচার দৈত্য ঘুরে বেড়াবে, কেন প্রফুল্ল কমল বা প্রস্ফুটিত ফুলের মতো জায়গাতে কীটবাস থাকবে, এটা সে তার চাচাকে বারবার রিপিটেডলি প্রশ্ন করছে যে কেন এই জিনিসটা হচ্ছে। কারণ সে মেনে নিতে পারছে না যে তার যে জন্ম নগরী সেখানে এই ধরনের একটা ইনসিডেন্ট ঘটে গেছে এবং তার চাচা এটার সাথে সরাসরি যুক্ত। এই বিষয়টা মেঘনাথের জন্য অনেক বেশি শকিং ছিল, সে কিন্তু এটা মানতে পারছে না। এই জন্য সে বারবার প্রশ্ন করছে, বারবার বিভিন্ন ধরনের অ্যানালজি টানছে, উদাহরণ টানছে, হ্যাঁ উপমা টানছে, টেনে বারবার সে তার চাচাকে বোঝানোর চেষ্টা করছে যে এই জিনিসটা ঠিক হয়নি। ঠিক আছে, আফটার দ্যাট কি হলো, যে তার চাচা বলছে যে তুমি আমাকে খামোখা দোষারোপ করিও না ধীমান, বা তুমি আমাকে খামোখা দোষারোপ করিও না মেঘনাদ, আমি এই কাজটা করেছি তোমাদের দোষী, কারণ তোমার বাবা লঙ্কাপুরীকে পাপে পরিপূর্ণ করে ফেলেছে এবং আমি ওই পাপের দায়ভারটা নিতে চাচ্ছি না। দেবতারা তারা হচ্ছে পাপ থেকে সতত বিরত থাকে, সতত মানে হচ্ছে সব সময়, সব সময় বিরত থাকে, আমি এই পাপের দায়ভারটা নিব না, তুমি যে পাপটা করেছো বা তোমার বাবা যে পাপটা করছে, এজন্য আমি গিয়ে রাঘবের পায়ের নিচে আশ্রয় নিয়েছি। রাঘবকে রঘুবংশের শ্রেষ্ঠ সন্তান রাম, আমি রামের পায়ের নিচে স্থান নিয়েছি। এবং কে চায় অন্যের দোষে হচ্ছে দুষ্ট হতে? তখন এতক্ষণ কিন্তু মেঘনাথ হচ্ছে কি খুব কাম ভাবে কষ্ট নিয়ে বোঝাচ্ছিল, এখন সে রেগে গিয়েছে। রেগে গিয়ে সে বলছে যে
তোমার এই কথাটা কোন ধরনের ধর্মমতে তুমি কোন কথা বলতেছো, যেখানে হচ্ছে গিয়ে হলো ভ্রাতৃত্ব জ্ঞাতিত্ব এবং জাতি এগুলো হচ্ছে বিসর্জন দেয়া হয়, যেখানে হচ্ছে গিয়ে হলো তোমার নিজ নিজকে হচ্ছে গুরুত্ব দেয়া হয় না, আর গুরুত্ব দেয়া হয় হচ্ছে গিয়ে পরকে। শাস্ত্র তো বলে নিজ যতই গুণহীন হোক, তোমার চোখে আমরা গুণহীন, তোমার চোখে আমরা পাপী, তাও নিজের লোক যতই গুণহীন হোক তাও নিজের লোকেরই সাপোর্ট করা উচিত। হ্যাঁ, এটা বলা হয়েছে। আফটার দ্যাট বলা হচ্ছে সে নিজেই আবার রিয়েলাইজ করছে মেঘনাদ যে তোমাকে আমি খামোখা কেন হচ্ছে দোষারোপ করব, আমি তোমাকে দোষারোপ করে লাভ নাই, তোমার চলাচল হচ্ছে গিয়ে হলো খারাপ মানুষের সাথে, তোমার আচার আচরণ তো খারাপ হবেই। তো এই কিন্তু হচ্ছে পুরো কবিতাটার মূল ভাব। পুরো কবিতাটা যদি আমরা রিক্যাপ করি এইটাই দাঁড়ায় পুরো কবিতার বিষয়াদি। পুরো কবিতাতে এটাই বোঝানো হয়েছে যে দেশের প্রতি প্রেম যেটা মেঘনাথের মাধ্যমে ফুটে উঠেছে, অন্যায় যুদ্ধ যেটা হচ্ছে লক্ষণ করতে চেয়েছে, এবং হচ্ছে কি যে যারা হচ্ছে দেশকে ভালোবাসে না, তাদের প্রতি একটা ভৎসনা। এটাই আমরা পাঠ পরিচিতি যে পড়েছিলাম, আমরা পাঠ পরিচিতি কিন্তু পেয়েছিলাম, সেই একই জিনিসটা এখানে আসলে বোঝানো হয়েছে, নাথিং এলস। আমার মনে হয় না যে এই কবিতার ক্লাসটা তোমাদের করার পরে এই কবিতা নিয়ে ফার্দার কোনো কনফিউশন আসলে থাকবে, কনফিউশন থাকার কথা না। এবং তার থেকে বড় কথা হচ্ছে এই কবিতাতে তোমাদের এই ক্লাস দুটোর পরে বিভীষণের প্রতি মেঘনাদ কবিতায় তোমাদের আর বেশি টাইমও দিতে হবে না, ইফোর্টও দিতে হবে না। তোমরা অনেকেই হচ্ছে ক্লেম করো বাংলা ক্লাস বোরিং, বাংলা ক্লাস ভালো লাগে না বা কিছু, কিন্তু বাংলা তুমি যদি এই ক্লাসটা করো এবং বইটা খুলে একবার একটু চোখ বুলাও, তখন আমি সবসময় বাংলাটা প্রেফার করি যে তোমরা বই থেকে পড়বে, বাংলা প্রথম পত্রটা বই থেকে পড়বে, বই সাথে রাখবে। কারণ হচ্ছে যখন তুমি বই থেকে পড়বে তুমি কোশ্চেনের অ্যান্সার করতে গেলে তুমি ভিজুয়ালাইজ করতে পারবে যে আসলে কি কি ছিল, বইটা তোমার চোখের সামনে ভাসবে। হ্যাঁ, আমি কিন্তু এক্সট্রা কিচ্ছু অ্যাড করিনি এখানে, একমাত্র একদম শুধুমাত্র বই থেকে যা আছে বই আমি সেটাই এখানে তুলে দিয়েছি। কেন? কারণ হচ্ছে আমি চাচ্ছি তোমরা বইটাকে মেমোরাইজ করার ট্রাই করো। এবং আমি যখন পড়ালাম তোমরা হয়তো খেয়াল করবে যে আমি কবিতার মাঝখানে মাঝখানে শব্দার্থগুলো নিজে নিজে বলতে পারছি। কেন? ইটস বিকজ অফ প্র্যাকটিস। তুমি যত শব্দার্থ প্র্যাকটিস করবে, যত বেশি হচ্ছে এটা প্র্যাকটিসের মধ্যে রাখবে, তত তোমার জন্য কবিতাটা ইজি হবে, কবিতাটা গ্র্যাব করা ইজি হবে। কারণ কি, কবিতার একটা লাইনের মধ্যে ধরো 4টা শব্দ আছে, 4টা শব্দের 3টা শব্দ তুমি অলরেডি হচ্ছে কোথায় শব্দার্থে পেয়ে গিয়েছো। তোমাকে কি করতে হবে, জাস্ট তোমাকে কিন্তু ওইটা মনে রাখতে হবে। শব্দার্থগুলো যখন তুমি মাথায় রাখবে, মনে রাখবে, তখন তোমার জন্য বিভীষণের প্রতি মেঘনাদ পানির মতো হয়ে যাবে। দেখো এখানে সমন ভবন কি, দেখো শব্দার্থের গুরুত্ব নিয়ে কথা বলতে বলতে অবজেক্টিভ যেটা চলে আসছে সেটাও শব্দার্থ থেকে। সমন ভবন কি? জমালয়। হায় তা তো উচিত কি তব এ কাজ বলতে কি বোঝানো হয়েছে? কুম্ভকর্ণের সহায়তা, বিভীষণের সহায়তা, লক্ষণের প্রবেশ, রামচন্দ্রের আজ্ঞা। অপশনগুলো কিভাবে থাকে অবজেক্টিভে দেখো, যে এটা এটা কিন্তু হচ্ছে কি জ্ঞানমূলক। হ্যাঁ, এগুলো হচ্ছে অনুধাবনমূলক। অবজেক্টিভের মধ্যেও কিন্তু জ্ঞান, অনুধাবন, উচ্চতর দক্ষতা, প্রয়োগ এগুলো আছে, তোমরা অবশ্যই জানো হয়তো এই জিনিসটা। তো এখানে কিন্তু প্রথমেই এই অপশনটা ক্রস, এই অপশনটা ক্রস, এটা পড়েই বোঝা যায়। কনফিউশন কোথায় লাগে? দুই জায়গায়, যে লক্ষণের প্রবেশ হবে না বিভীষণের সহায়তা হবে। তো লক্ষণ তো প্রবেশ করছে, এখন এখানে এটাকে তোমরা কিভাবে দেখবে? এটা কিন্তু কবিতার সাহায্য নিতে হবে। কবিতাটা যত ভালোভাবে গ্র্যাব করতে পারবা তত সহজ হয়ে যাবে তোমাদের জন্য এই সব কিছু সলভ করা। লক্ষণের প্রবেশ, লক্ষণের প্রবেশটা আসলে কি ছিল? লক্ষণের প্রবেশ হচ্ছে চোরের প্রবেশের সাথে তুলনা করা হচ্ছে, কিন্তু বিভীষণ যে সহায়তা করছে এই সহায়তাটা তো উচিত হয় নাই। বিভীষণকে কিন্তু হচ্ছে প্রথম যে প্রশ্নটা করা হচ্ছে যে তোমার এই কাজটা কি ঠিক হয়েছে, সেটা বলতে কিন্তু মূলত বিভীষণের সহায়তা কি বোঝানো হয়েছে। এভাবে কিন্তু অবজেক্টিভ গুলা একটু খেয়াল রেখে দিতে হবে। এখন দেখি আমরা উদ্দীপকটা একটু পরিচলো। মুক্তিযোদ্ধা কমান্ডার মতিউল একটি সফল অপারেশনের পর তারাপুর গ্রামে বিশ্রাম নিচ্ছিলেন। পার্শ্ববর্তী গ্রামের রাজাকার ইদ্রিস তথ্যটি পাকিস্তানি হানাদার বাহিনীকে জানিয়ে দেয়। হানাদার বাহিনী এসে কমান্ডার মতিউলকে মেরে ফেলে। মতিউল প্রতিরোধের সুযোগ পর্যন্ত পাননি। উদ্দীপকে ইদ্রিস চরিত্রটি বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার কোন চরিত্রের প্রতিনিধিত্ব করছে? ইদ্রিস কে? রাজাকার। আমরা যেমন বলি যে বিভীষণের প্রতি মেঘনাদ
এখানে যেমন আমরা একটা কথা পেয়েছি যে এটার মাধ্যমে আমরা খুব প্রচলিত একটা কথা আছে, ঘরের শত্রু বিভীষণ। ঠিক সেভাবেই কিন্তু আমরা যখন আবার অন্যকে বিরোধিতা করে তখন আমরা তাকে রাজাকারও বলি। তো এটা দিয়ে কিন্তু বোঝাই যাচ্ছে এটা কে, বিভীষণের কথা বলা হয়েছে। প্রথমটা ইজি, জ্ঞানমূলক তো। তারপরে দেখো কি বলছে, উক্ত চরিত্রের সঙ্গে সাদৃশ্যপূর্ণ চরণ কোনগুলা। আমরা এখন সাদৃশ্যপূর্ণ চরণ বের করবো, এটার সাথে কোনটা। নিজ গৃহপত্তা তো দেখাও তস করে, রাঘব দাস আমি কি প্রকারে তাহার বিপক্ষে কাজ করিব, গতি যার নিজ সহ নিজ সে দুর্মতি। নিজ গৃহপথ তস করে দেখায়, এটা রিলেভেন্ট, এবং গতি যার নিজ সহ নিজ সে দুর্মতি, এটা রিলেভেন্ট। এবার আসো, এখানে হচ্ছে সৃজনশীল। সৃজনশীলের উদ্দীপক পুরোটা আসেনি, তো আমরা বুঝতে পারছি যে পলাশীর প্রান্তর, এটা ইয়ার কথা বলা হচ্ছে, পলাশীর যুদ্ধের কথা বলা হচ্ছে। পলাশীর যুদ্ধ নিয়ে তোমাদের তো নাটকও আছে সিরাজউদ্দৌলা নিয়ে, তখন তোমরা এটা আরো ভালোভাবে জানতে পারবে এবং ভালোভাবে রিলেট করতে পারবে, যদিও পুরোটা হচ্ছে রিলেটেবল না, বাট কিছু অংশে রিলেট করা যায়। তো দেখো জ্ঞানমূলকে কি আছে, কাকে রাবণী বলা হয়েছে। রাবণী মানে কি, রাবণের পুত্র। এখানে কাকে বোঝানো হয়েছে, এখানে বোঝানো হয়েছে হচ্ছে মেঘনাথকে। প্রফুল্ল কমলে কীটবাস বলতে কি বোঝানো হয়েছে, এই লাইনটা আমি কবিতার মধ্যে কয়েকবার বলেছি। এটা বলতে আসলে কি বোঝানো হয়েছে, যে মেঘনাথ কিন্তু ওর নিজের মাতৃভূমিকে, ওর নিজের দেশকে খুব স্যাক্রেড একটা জায়গা হিসেবে দেখছে, খুব পবিত্র একটা জায়গা হিসেবে দেখছে, এবং সে তার বাসভূমিকে, তার জায়গাকে সে কিন্তু প্রফুল্ল কমল বা হচ্ছে প্রস্ফুটিত ফুলের সাথে তুলনা করছে, এবং সেখানে যে লক্ষণ এসে প্রবেশ করছে এই ইনসিডেন্টটাকে সে কীটবাস বলছে, বা হচ্ছে কীটের একটা প্রস্ফুটিত কমলের মধ্যে একটা কীট এসে যদি বসে পড়ে। হ্যাঁ, যে যেমন ধরো আমরা যেমন বলি না যে বিরিয়ানির মধ্যে এলাচ পড়া, সেরকম। তো এই সেম জিনিসটা বোঝানো হয়েছে এখানে। আমার মনে হয় তোমরা এটা লিখতে পারবে, খুব ভালোভাবে লিখতে পারবে। উদ্দীপকটি বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার সঙ্গে কোন দিক থেকে সাদৃশ্যপূর্ণ তা ব্যাখ্যা করো। এই যে আর কি নিজের লোকরা যে বিট্রে করে, নিজের লোকরা যে হচ্ছে গিয়ে হলো যুদ্ধক্ষেত্রে পলাশীর প্রান্তরে কি হয়েছে, যে সিরাজউদ্দৌলা যুদ্ধে গেছে, সেখানে হচ্ছে গিয়ে হলো কেউ এখানে গিয়ে অংশ নেয়নি, সিরাজউদ্দৌলাকে বিট্রে করা হয়েছে। হ্যাঁ, এটা করছে, এই এই পুরো বিষয়টা হচ্ছে গেলে এখানে রিলেভেন্ট। উদ্দীপকে বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার আংশিক রূপায়ণ মাত্র, এটা যথার্থতা প্রমাণ করতে হবে এই উক্তির। এখানে কিরকম আংশিক রূপায়ণ কেন, কারণ হচ্ছে সিরাজউদ্দৌলার সাথে যে ইনসিডেন্টটা হয়েছে আর এখানে বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার যে ইনসিডেন্ট, এই দুইটা ইনসিডেন্ট খুব আলাদা। দুইটা ইনসিডেন্ট খুব আলাদা। তুমি যখন সিরাজউদ্দৌলা নাটকটা যখন আমরা পড়বো তখন আমরা গিয়ে জানতে পারবো যে ওখানে সিরাজউদ্দৌলা আরো অনেক কিছু ছিল, ওখানে অনেক রাজনৈতিক একটা ব্যাপার ছিল, সিরাজউদ্দৌলারও হয়তো কিছু ভুল ভ্রান্তি এই বিষয়গুলো ছিল, যেগুলো আমরা খুব স্পষ্ট হব যখন আমরা নাটকটা পড়তে পারবো। সেখানে যে ইনসিডেন্টটা হয়েছে সেটা আনফরচুনেট, কিন্তু সেটাই হচ্ছে গিয়ে হলো কোনো, সেটা আনফরচুনেট, কিন্তু সেখানে সেটার সাথে এটা পুরোপুরি সাদৃশ্যপূর্ণ না। তো দেখো প্রশ্নের অ্যান্সার যখন করতে যাবা তখন যে জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে, যে তোমাকে 3 নাম্বার প্রশ্ন প্রয়োগে তোমাকে দেখাতে হচ্ছে সাদৃশ্যটা, আবার তোমাকে হচ্ছে উচ্চতর দক্ষতায় গিয়ে আবার দেখাতে হচ্ছে যে সাদৃশ্যপূর্ণ, কিন্তু এটা আংশিক রূপায়ণ, এটা কিন্তু সম্পূর্ণভাবে পুরো দুইটা জিনিস মার্জ করে না। হ্যাঁ, এটা দেখাতে হবে। সৃজনশীলের উত্তরের ক্ষেত্রে আমি আরেকটা জিনিস সবসময় স্টুডেন্টদেরকে বলি, সেটা হচ্ছে তোমাদের প্রশ্নের উত্তর খুব বেশি স্পেসিফিক হওয়া চাই। বাংলার ক্ষেত্রে অনেকেই এই মিসকনসেপশন নিয়ে এখন অবধি অনেকে আছো যে আমি অনেক বড় করে লিখবো তাহলে আমার মার্ক চলে আসলো, কিন্তু না, তোমাকে কিন্তু স্পেসিফিক হতে হবে, কারণ অনেকগুলো স্তরে স্তরে ভাগ করা। যেমন তুমি যখন জ্ঞানের উত্তর দিচ্ছ শুধুমাত্র জ্ঞান এক লাইনে চলে আসছে, তুমি যখন অনুধাবনের উত্তর দিচ্ছ সেখানে কিন্তু জ্ঞান এবং অনুধাবন দুইটাই অ্যাড হচ্ছে। তোমাকে প্রথমে এক লাইনে, হ্যাঁ, জ্ঞানের অংশটা ফিল আপ করতে হবে, তারপর তুমি এই লাইনটা দ্বারা কি বুঝলা, এই যে প্রফুল্ল কমলে কীটবাস, সেটা তুমি কি বুঝলা, এই জিনিসটা তোমাকে একটু ব্যাখ্যা করতে হবে, একটু ন্যারেটিভে যাইতে হবে। আফটার দ্যাট প্রয়োগের ক্ষেত্রে কি, প্রয়োগের ক্ষেত্রে কিন্তু জ্ঞান, অনুধাবন এবং প্রয়োগ তিনটা জিনিসকে মাথায় রাখতে হবে। তোমাকে জ্ঞানের অংশটা কভার করতে হবে, প্রথমে কোন দিক থেকে সাদৃশ্যপূর্ণ সেটা এক কথায় লিখতে হবে, যে আপনজন যে বিট্রে করছে এই বিষয়টার জায়গা থেকে সাদৃশ্যপূর্ণ। তারপর তুমি একটু অনুধাবনের অংশটা লিখলা তোমার নিজের পার্সপেক্টিভ।
প্রয়োগের জায়গায় কি হবে, সাদৃশ্যগুলো তুমি দেখালা এবং সাদৃশ্য দেখানোর ক্ষেত্রে তুমি লিখলা, ছক করে দেখালা, দুইটা জিনিসই করা যায় অ্যাজ ইউ উইশ। ছক করে লিখলে দেখা যায় যে মার্কটা ভালো চলে আসে, খুব স্পেসিফিক থাকে তো, পড়ে পড়ে বের করতে হয় না। হ্যাঁ, তুমি যত সহজ, তুমি এক্সামিনারের জন্য তোমার উত্তরপত্র যত সহজ করে দিবা তোমার মার্ক তত ভালো আসবে। সহজ করে দেওয়া মানে তুমি পয়েন্ট করে দিচ্ছ যে এটা আমার অ্যান্সার, তোমার অ্যান্সারকে তুমি এমফাসাইজ করতে পারতেছো। হ্যাঁ, তোমার দেখানোর জায়গাকে তুমি এমফাসাইজ করতে পারতেছো, তখন তোমার মার্ক খুব ভালো চলে আসবে। অ্যান্ড লাস্ট, উচ্চতর দক্ষতা। এখানে কিন্তু তোমাকে 4টা জিনিসই মেনটেন করতে হচ্ছে। কি কি? জ্ঞান, অনুধাবন, প্রয়োগ, উচ্চতর দক্ষতা, 4টা জিনিস কিন্তু তোমাকে মেনটেন করতে হচ্ছে এখানে। সো এই অংশে তোমাকে আবার দেখো, তুমি এই অংশে তুমি সাদৃশ্য দেখাইলা, অথচ এখানে এসে তোমাকে কিছুটা বৈসাদৃশ্য দেখাতে হবে। কেন? কারণ এটা যে আংশিক রূপায়ণ, এই জিনিসটাকে স্ট্যাবলিশ করার জন্য তোমাকে কিন্তু দেখাতে হবে কিছু বৈসাদৃশ্য। হ্যাঁ, তো এইভাবেই হচ্ছে তুমি পুরো জিনিসটাকে করবা সৃজনশীলের ক্ষেত্রে। সৃজনশীল নিয়ে আমরা ইনশাল্লাহ আরো কথা বলবো, পুরো এক্সামের স্ট্র্যাটেজি নিয়ে আমরা কথা বলবো, অবজেক্টিভের অ্যান্সার কোনটা ইম্পর্টেন্ট। আমরা অনেক সময় যেটা হয় যে আমরা ইম্পর্টেন্স বুঝি না যে কোনটা ইম্পর্টেন্ট। আমরা জানি যে বিভীষণের প্রতি মেঘনাদটা ইম্পর্টেন্ট, কিন্তু এখান থেকেও স্পেসিফিক্যালি কোন জিনিসটা ইম্পর্টেন্ট, কোন জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে, কোন প্যাটার্নটা ফলো করলে অ্যান্সারের আমরা খুব ভালো মার্ক ক্যারি করতে পারবো। কারণ এক গাদা লিখে আসলাম, আমার ভালো মার্ক আসলো না, এবং তারপর আমি ব্লেম করলাম যে বাংলাতে শুধু লিখতেই হয়, আমার হয়তো হাত চালুর আমি বেশি লিখতে পারিনি এই জন্য মার্ক পাইনি। না, তোমাকে যেমন তুমি ফিজিক্স কেমিস্ট্রিতেও যেমন তোমাকে খুব স্পেসিফিক হতে হয়, একটা অঙ্কের জন্য একটা নির্দিষ্ট সূত্র থাকে। কেমিস্ট্রিতে হচ্ছে একটা নির্দিষ্ট ফর্মুলাই মেনটেন করে তোমাকে ওই পুরো প্রক্রিয়াটা দেখাতে হবে। ঠিক সেভাবেই বাংলার ক্ষেত্রে তোমাকে কিছু নির্দিষ্ট স্ট্র্যাটেজি ফলো করতে হয়। এবং তুমি এই কবিতাটা আজকের ক্লাসের মাধ্যমে তুমি কিন্তু এই কবিতাটার পুরো মূল ভাবটা এখন তোমার মাথার মধ্যে চলে এসেছে। হ্যাঁ, তোমাকে এখন এক কথায় বলতে বললেও তুমি বলতে পারবা, তোমাকে এখন যদি খুব ন্যারেট করতে বলো তখনও তুমি ন্যারেট করতে পারবা। সো ক্লাসগুলো হয়তো একটু লেন্দি হয়, ক্লাসগুলো হয়তো হচ্ছে দেখা যায় আমি খুব বেশি ন্যারেটিভে বলি। এটা এ কারণেই বলি যাতে তোমাদেরকে ফার্দার এই পার্টিকুলার চ্যাপ্টারটা নিয়ে বা এই পার্টিকুলার কবিতাটা নিয়ে কোনো টেনশন না করতে হয়। ফার্দার যেন তোমাদেরকে এটা নিয়ে কোনো ভয়ভীতি কাজ না করে, তোমরা যেন, তোমাদের কাছে এটা যেন খুব স্পষ্ট হয়ে যায়। দ্যাটস দ্য অনলি রিজন। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। আজকের মতো ক্লাস এতটুকুই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে আগামী ক্লাসে নতুন কোনো কবিতা বা গল্প নিয়ে। ধন্যবাদ।